ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বিখ্যাত ব্রিটিশ কবি অ্যাস্টি কলারিজের রাইম অফ অ্যান অ্যানসিয়েন্ট ম্যারিনার এই বিখ্যাত লাইনটি কত পাঠকের জীবনকেই না আলোড়িত করেছে। সেই প্রাচীন যুগের গিলগামেশের এপিক থেকেই 2012 সালের হিট মুভি লাইফ অফ এ পাই এই গল্পগুলোর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায় জলযাত্রা মানব সভ্যতায় কত গভীরভাবে প্রভাব ফেলেছে। আসসালামু আলাইকুম, হিস্ট্রি অফ লেট চ্যানেলে আপনাকে স্বাগতম। জলযাত্রার ইতিহাস নিয়ে করা 3 পর্বের এই সিরিজে জলযাত্রার ইতিহাস সভ্যতায় পড়া এর প্রভাব নিয়ে আলোচনা করব। তবে জলযাত্রার ইতিহাস নিশ্চিতভাবেই লিখিত ইতিহাসের থেকে অনেক পুরানো, তাই এর শুরুটাও রহস্যে আর তর্কে ঘেরা। এটা নিয়ে নানা বিজ্ঞানী নানা রকম থিওরি দিয়েছেন। শেষ 2-3 দশকে ডিসকভারি আর রিসার্চের ব্যাপক উন্নতি হওয়ার কারণে উঠে এসেছে নতুন নতুন সব থিওরি। আর এসব নতুন নতুন থিওরি মানব সভ্যতার অতীত সম্পর্কে আমাদের ধারণাটাই আমূলে বদলে দিয়েছে। তাই আমাদের শুরুটাই করতে হচ্ছে থিওরি দিয়ে। থিওরি বলতে আসলে আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে কন্টিনেন্ট থেকে কন্টিনেন্ট মানুষের মাইগ্রেশনের ইতিহাস। আর সবচেয়ে কমন একসেপ্টেড থিওরি যদি ধরি তাহলে অস্ট্রেলিয়ান সেই মাইগ্রেশনের ইতিহাসের কথা বলতেই হবে। আধুনিককালে অস্ট্রেলিয়া কিন্তু ডিসকভার হয় 1606 খ্রিস্টাব্দে। ডাচ নেভিগেটর উইলিয়াম জনসন 1606 খ্রিস্টাব্দে যখন নর্দার্ন কুইন্সল্যান্ডের ক্যাপ ইয়র্ক প্যানিনসুলাতে ল্যান্ড করেন, তিনি তখন ভেবেছিলেন এটা হয়তো বা প্যাপুয়া নিউগিনির কোনো একটা অংশ হবে। কিন্তু পরবর্তীতে এটা বোঝা গেল এটা একটা বড় সেপারেট ল্যান্ডমাস, যেটাকে আমরা বর্তমানে অস্ট্রেলিয়ান কন্টিনেন্ট হিসেবে চিনি। তার সুবাদেই মূলত আমরা প্রথম জানতে পারি অস্ট্রেলিয়ান সেই অ্যাবরিজিনদের কথা। 1968 সালে অস্ট্রেলিয়ান লেক মঙ্গোতে একটি প্রাচীন সিমেন্ট্রি খুঁজে পান আর্কিওলজিস্টরা। পরবর্তীতে এটা থেকে যে মানুষের হাড়গোড় খুঁজে পাওয়া যায় সেগুলো কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় এই সভ্যতা প্রায় 42,000 বছরের পুরনো। তাছাড়াও অন্যান্য আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে ধারণা করা হয় এই সভ্যতা প্রায় 65,000 বছরের পুরনো। মজার ব্যাপার হলো 65,000 বছর আগে কিন্তু এই শেলগুলো এমন ছিল না। এখনকার ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়া তখনকার সময়ে সুন্ডা আর শাহুল নামে দুটি কন্টিনেন্টে বিভক্ত ছিল। লাস্ট আইস এজের সময়কার কথা বলছি। তবে এই কন্টিনেন্ট দুটো কিন্তু কখনোই পুরোপুরি একত্রে কানেক্টেড ছিল না। প্রাচীন এই ম্যাপটি দেখেই তো আপনারা বুঝতে পারছেন। তবে প্রাচীন সুন্ডা শাহলের ম্যাপ কিংবা বর্তমান অস্ট্রেলিয়ার ম্যাপ, আপনি যে ম্যাপই ধরুন না কেন, আপনাকে কিন্তু 90 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতেই হবে। জাস্ট একবার চিন্তা করে দেখেন, আমাদের অ্যানসেটররা 65,000 বছর আগে প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। এটা শুনেই যদি আপনার মাথা ঘুরে যায়, তবে এবার যে কথাটা বলবো আপনি হয়তো বা বিশ্বাসই করতে চাইবেন না। 2010 সালের ক্রিট আইল্যান্ডের পালাকিয়াতে গ্রিক আর আর্মেনিয়াম আর্কিওলজিস্টরা আদিম যুগের কিছু স্টোন টুল খুঁজে পান। পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যায় এগুলো প্রায় 1,30,000 বছরের পুরনো। ক্রিট আইল্যান্ড কিন্তু 4 মিলিয়ন বছর আগে থেকেই মেইন ইউরোপ থেকে বিচ্ছিন্ন। 1,30,000 বছর আগে তারা যদি সেখানে গিয়েই থাকে তাহলে তাদেরকে অবশ্যই 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়েছিল। তাহলে একবার চিন্তা করে দেখেন, 1,30,000 বছর আগে প্যালিওলিথিক যুগের মানুষ কতটা আদিম ছিল বলে আমরা মেইন স্ট্রিম বই পুস্তকে জেনে এসেছি। পাথর ছাড়া নাকি সেই সময়ের মানুষজন অন্য কিছু ব্যবহার করতেই জানতো না। তাহলে সমুদ্র পাড়ি দেওয়ার মতো জলযান তারা কিভাবে তৈরি করেছিল? এই ডিসকভারি অনুযায়ী সেই সময়ের মানুষজন যদি 40 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মতো জলযান তৈরি করেই থাকে, তাহলে আমরা আদিম যুগের মানুষ সম্পর্কে বই পুস্তকে যা জেনে এসেছি তা সম্পূর্ণ ভুল বলেই আমাদেরকে মেনে নিতে হবে। আসলে প্রত্যেকটা নতুন নতুন ডিসকভারি আমাদের মনে নিয়ে আসে নতুন নতুন সব প্রশ্ন। আর মজার ছলে এমনই এক প্রশ্ন করেছিলেন ফ্রেঞ্চ এক্সপ্লোরার লুইস অ্যান্থনি। 1768 খ্রিস্টাব্দে টমাটো আইল্যান্ডে গিয়ে তিনি যখন সেখানকার অ্যাবরিজিনদেরকে দেখতে পান, তিনি তখন বলেছিলেন, হো দ্য ডেভিল ওয়েন্ট অ্যান্ড প্লেস দ্যাম অন এ স্মল স্যান্ডব্যাঙ্ক লাইক দিস ওয়ান। তিনি তখন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এমন একটা রিমোট দ্বীপে মানুষ কিভাবে পৌঁছালো, আর বিশ্বাস করবেনই বা কিভাবে। টমাটো গেম্বার আইল্যান্ডের পজিশনটাই একবার দেখুন, প্রশান্ত মহাসাগরের ঠিক একদম মাঝখানে। পূর্ব দিক থেকে যদি কোনো কন্টিনেন্টে পৌঁছাতে হয় তাহলে সেটা দক্ষিণ আমেরিকার পেরু, যেটা 8,000 কিলোমিটার দূরে। আর পশ্চিম দিকেও বলার মতো যদি কন্টিনেন্টের কথা বলতে হয় সেটা হচ্ছে নিউজিল্যান্ড, যেটা কিনা 5,000 কিলোমিটার দূরে। আর্কিওলজিস্টদের মতে পলিনেশিয়ান সভ্যতা প্রায় 2900 বছর পুরনো। তাহলে মানুষ কিভাবে এই দ্বীপগুলোতে পৌঁছেছিল? আপনি যত ব্যাখ্যাই দেন না কেন,
এই অবিশ্বাস্য ঘটনাটা বিশ্বাস করাই কঠিন। পলিনেশিয়ানদের ব্যাপারে আরও বিস্তারিত বলবো পরের অংশে। মানুষ কবে জলযান তৈরি করেছিল এটা নিয়ে আছে বিতর্ক। কারো কারো মতে 2 লক্ষ বছর আগে, কারো মতে তা 8 লক্ষ বছর আগে। তবে এগুলো সবই অ্যাট বেস্ট একটা এডুকেটেড গেসেস। তাহলে এবার চলুন আর্কিওলজিক্যাল এভিডেন্সের ধারাবাহিকতাগুলো দেখা যাক। আপনারা হয়তো বা অনেকেই নেদারল্যান্ডের ডেন্ট মিউজিয়ামে রাখা পেসিকনের কথা শুনেছেন। গাছের গুঁড়ি থেকে তৈরি এরকম নৌকা মানুষ সভ্যতার আদিকাল থেকেই ব্যবহার করে আসছে। তবে এই নৌকাটি কিভাবে এতদিন প্রকৃতিতে সংরক্ষণ ছিল তা একটি বিস্ময়কর ব্যাপার। 1955 সালে প্যাসি ভিলেজের রাস্তা খননের সময় এই নৌকাটি খুঁজে পাওয়া যায়। এটাই আর্কিওলজিস্টদের খুঁজে পাওয়া সবচেয়ে পুরাতন নৌকা। বিজ্ঞানীরা ধারণা করে এটি প্রায় 9 থেকে 11,000 বছরের পুরনো। আর নৌকার সবথেকে পুরাতন চিত্রকর্মটি কুয়েতের H3 সাইটের 6.5 সেন্টিমিটার সিরামিক ডিস্কের উপরে খোদাই করা সেই চিত্রকর্মটি, যেটা 6 থেকে 8,000 বছরের পুরনো বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এই সাইটটিতে বিটুমিন কোটেড কিছু নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এগুলো দেখে বোঝা যায় অ্যারাবিয়ান গালফ এর মানুষজন 6,000 বছর আগে থেকেই নৌকা তৈরিতে বেশ পারদর্শী ছিল। এছাড়াও মিশরের গার্জেন পিরিয়ডের পটারিগুলোতেও কিছু নৌকার চিত্রকর্ম দেখা যায়, যা প্রায় 6,000 বছরের পুরনো। প্রাচীন নৌকার এভিডেন্সের কথা বলতে গেলে সম্রাট কুফুরের জাহাজের কথা বলতেই হয়। 1954 সালে আর্কিওলজিস্ট কামাল আল মালিক গিজার একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার থেকে এই জাহাজটি খুঁজে পান, যেটা মিশরের 4th ডাইনেস্টি এর দ্বিতীয় ফারাক খুফুর সময় তৈরি করা হয়েছিল। তবে ওই সময়ে ঠিক পুরোপুরি জাহাজ নয়, জাহাজের প্রায় 1224টি টুকরো পাওয়া গিয়েছিল। পরবর্তীতে প্রায় 14 বছর বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নৌকাটি আবার পুনর্নির্মাণ করেছিলেন। এটি বর্তমানে মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে প্রদর্শনীর জন্য সংরক্ষিত আছে। এই জাহাজটি থেকেই তখনকার যুগের জাহাজগুলি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাই। যদিও এই জাহাজটি সম্রাট কুফুর প্রমোদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। আর এই জাহাজটি তৈরি করা হয়েছিল সিডার কাঠ দিয়ে আর শেলফার সিস্টেমে, অর্থাৎ প্ল্যাঙ্কগুলো প্রথমে জোড়া দেওয়া, তারপর ফ্রেমে সেট করা। এটাকেই সেলফ ফার্স্ট সিস্টেম বলে। আর এ থেকেই ধারণা করা হয় তখনকার যুগে জাহাজগুলো হয়তোবা এই সিস্টেমেই তৈরি করা হয়েছিল। মিশরীয়দের জলপথে বাণিজ্য করার ইতিহাস অনেক পুরনো। প্রায় 4300 বছর আগে থেকেই মিশরীয়রা নুবিয়ান অঞ্চলগুলোর সাথে জলপথে চামড়া, শস্য, আইভরি এসব লেনদেন করতেন। তবে নিওলিথিক যুগে এজিয়ান সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে অবসিডিয়ান ট্রেড রাউট গড়ে উঠেছিল সেটার কথা বলতেই হবে। আপনারা অনেকেই জানেন অবসিডিয়ান হচ্ছে আগ্নেয়গিরি থেকে তৈরি প্রাকৃতিকভাবে উৎপন্ন এক ধরনের পাথর, যা অত্যন্ত মজবুত এবং ধারালো। এর অগ্রভাগ ধারালো হওয়ার কারণে আদিমকাল থেকেই মানুষ এর অগ্রভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। বর্তমানে সার্জারির মতো সূক্ষ্ম কাজেও অবসিডিয়ানের ব্যবহার হয়ে থাকে। তবে নিওলিথিক যুগে শতকরা 95% অবসিডিয়ান পাওয়া যেত মিলোস নামের এই দ্বীপে। কিন্তু এই দ্বীপের অবসিডিয়ান দিয়ে তৈরি অস্ত্র ম্যাসেডোনিয়া থেকে শুরু করে অ্যানাটোলিয়া পর্যন্ত খুঁজে পেয়েছেন আর্কিওলজিস্টরা। এ থেকেই বিজ্ঞানীরা ধারণা করেন এজিয়ান সমুদ্রপথে অবসিডিয়ানের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল প্রায় 9,000 বছর আগে থেকেই। তবে এটাই যে সমুদ্রপথে মানুষের বাণিজ্যিক প্রথম রাউট এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে সম্প্রতি ফিলিপাইনের মিন্ডেইরো আর পালোয়ান দ্বীপে আর্কিওলজিস্টরা কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। এই থেকে ধারণা করা হয় এই দ্বীপগুলোতে প্রায় 15,000 বছর আগে থেকেই বাণিজ্য শুরু হয়েছিল। তবে মানুষ প্রথম কখন সমুদ্রপথে বাণিজ্য শুরু করেছিল তা হয়তো আমরা নিশ্চিতভাবে কখনো জানতেই পারবো না। থিওরি তো অনেক হলো, চলুন এবার সমুদ্রযাত্রার লিখিত ইতিহাস শুরু করি। এই থেকেই আপনারা হয়তোবা কিছুটা পরিষ্কার ধারণা পাবেন। লিখার ইতিহাস শুরু যখন থেকে, জলযাত্রা লিখার ইতিহাস শুরু ঠিক তখন থেকেই। বুঝতেই পারছেন সুমেরিয়ানদের কথা বলছি। ইপিক অফ জিওসূত্রতে গড এনকি হিরো জিওসূত্রকে মহাপ্লাবন থেকে বাঁচার জন্য নৌকা বানানোর নির্দেশ দেন। বুঝতেই পারছেন নূহ আলাইহিস সালামের গল্পের সুমেরিয়ান ভার্সন এটা। তবে বাস্তব জীবনে নৌকা তৈরির ঘটনার উল্লেখ পাওয়া যায় ইওয়ার ডাইনেস্টির 3য় পর্যায়ের সময়ে। ওই সময় যে প্রশাসনিক ইতিহাস লেখা হতো সেখানেই মূলত নৌকা তৈরির ইতিহাসের কথা উল্লেখ আছে। লোহার প্যারেকেরও ব্যবহার হয়েছে বলে উল্লেখ আছে। এই লেখা প্রায় 4200 বছরের পুরনো। অনেকেই মনে করেন আধুনিক ইন্স্যুরেন্সের ধারণা এসেছে জাহাজ বাণিজ্যের রিস্ক কমানোর ধারণা থেকেই। আর এটার কারণ সুমেরিয়ানদের লিখিত আইন কোড অফ হামুরাবিতে খুঁজে পাওয়া কিছু আইন। কোড অফ হামুরাবিতে প্রায় সব ধরনের আইনই খুঁজে পাওয়া যায়, বাদ যায়নি বাণিজ্যিক আইনগুলোও। সেখানে বলা হয় কোনো জাহাজের মালিক যদি সমুদ্রপথের
ঝুঁকি কমাতে চায় তাহলে সে তৃতীয় কোনো পক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে পারে। অর্থাৎ জাহাজ যদি সমুদ্রপথে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর সম্পূর্ণ টাকা দেবে কোনো এক তৃতীয় পক্ষ। আর যদি জাহাজ সফলভাবে ফিরে আসে তাহলে এর একটা লভ্যাংশ পাবে সেই তৃতীয় পক্ষ। অর্থাৎ বুঝতেই পারছেন, এটাই হচ্ছে আধুনিক ইন্স্যুরেন্সের ওল্ডার ভার্সন। আর সুমেরিয়ান সম্রাট ইউরানাস্তের সময় যে ইতিহাস লেখা হয়েছিল সেখানে মেলওয়া আর মেগান নামে দুটি সমুদ্র বন্দরের উল্লেখ আছে। আর মজার ব্যাপার, পরবর্তী গবেষণার সময় জানা যায় মেলওয়া হলো সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা আমাদের সেই পরিচিত ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, আর মেগান হলো বর্তমানের রোমান। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা সিন্ধু সভ্যতার সেই ভাষাটি আজ উদ্ধার করতে পারিনি। উদ্ধার করতে পারলে হয়তো আমরা সেই সময়ের জলযাত্রার ইতিহাসটি খুব ভালোভাবেই জানতে পারতাম। সুমেরিয়ানদের লিখনীতে সিন্ধু সভ্যতার যে সমুদ্র বন্দরটির কথা উল্লেখ আছে তার নাম লোথাল। 1954 সালে ইন্ডিয়ান আর্কোলজিস্টরা এটি পুনরায় উদ্ধার করতে সক্ষম হন। এই সমুদ্র বন্দরটি প্রায় 4200 বছরের পুরনো। তবে আজ পর্যন্ত আর্কোলজিস্টরা যতগুলো সমুদ্র বন্দর খুঁজে পেয়েছেন তার মধ্যে সবথেকে পুরাতন ধরা হয় আদি আল জলফকে। লোহিত সাগরের পাড়ে মিশরের সেই সভ্যতাটি প্রায় 4600 বছরের পুরনো। আর পুরনো সমুদ্র বন্দরের কথা বলতে গেলে ব্যাবলস সমুদ্র বন্দরের কথা বলতেই হবে। এই ব্যাবলস পোর্ট দিয়ে সাইপ্রাস থেকে মিশরে অলিভ অয়েল, তামা, বাসনপত্রের মতো জিনিসপত্র লেনদেন শুরু হয়েছিল। অর্থাৎ ইউরোপ থেকে আফ্রিকার এই ট্রেড রোড গড়ে উঠেছিল এই বন্দরের মাধ্যমেই। তখনকার যুগে কপার বা তামার সব থেকে বড় প্রাকৃতিক মজুদ ছিল এই সাইপ্রাস। তাই ব্রোঞ্জ যুগে তামার প্রধান রপ্তানিকারক ছিল এই সাইপ্রাস। ব্রোঞ্জ যুগের মূল ধাতু ব্রোঞ্জ তৈরি করতে কিন্তু এই তামায় ব্যবহৃত হতো। আর ভূমধ্যসাগরের ওপর দিয়ে তামার এই লেনদেনের উপর ভিত্তি করেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্ক গড়ে উঠেছিল। ব্রোঞ্জ যুগে সমুদ্রযাত্রার এই অভাবনীয় উন্নতি সাধিত না হলে হয়তোবা ধাতুর এত দ্রুত ব্যবহার মহাদেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়তো না। ব্রোঞ্জ এজের অনেক বিখ্যাত সভ্যতায় গড়ে উঠেছিল সমুদ্র বাণিজ্যের উপর ভিত্তি করেই। তবে আজ আর নয়, তাদের নিয়ে আমাদের পরবর্তী ভিডিও শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি কোনো জায়গায় মিস হয়ে যায় সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।